মধ্যে যৌনতার একটা উপযোগিতার ব্যাপার রয়েছে, মানে একটা ইউটিলিটি ভ্যালু রয়েছে। তাই জন্য মানে যৌনতার ব্যাপারটা এমনিই খুব খারাপ। আচ্ছা বাবা ঠিক আছে বাচ্চা হবে বলে করছে, তাহলে ছাড় দিয়ে দেওয়া গেল, এইরকম একটা মানসিকতা কিন্তু থাকে। তার মানে যৌনতা প্রসঙ্গে সেটা একটি নারী পুরুষের যৌনতাই হোক, নারীর নারীর যৌনতাই হোক, পুরুষের পুরুষের যৌনতাই হোক, কখনোই কিন্তু সমাজ একেবারে উদ্বাহু হয়ে সেটাকে মেনে নিচ্ছে না। যদি বংশবৃদ্ধি হয় একমাত্র সেক্ষেত্রে যেন সমাজ বৃদ্ধির প্রয়োজনে, মনুষ্য জাতির বৃদ্ধির প্রয়োজনে তাকে একটা ছাড়পত্র দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমার খুব অবাক লাগে অনুত্তমা, সেটা হলো যে যতবার মানুষের মিলন ঘটবে ততবার কি বাচ্চা উৎপাদ, তাহলে তো কোটি 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 বাচ্চা হয়ে যাবে। খুবই ভয়ের কথা রত্নাবলী, কিন্তু দেখো এইখান থেকে যদি আমরা একটু ইতিহাস ঘেঁটে দেখি, একটা সময় তো জন্ম নিরোধক পদ্ধতি নিয়েও বিভিন্ন রকমের আপত্তির জায়গা সমাজে ধর্মের দিক থেকে উঠেছে, যেখানে তারা বলেছে যে জন্ম নিরোধক পদ্ধতি ব্যবহার করে যৌনতা করাটাও অপরাধ এবং সেটাও কিন্তু তুমি তোমার ধর্মকে অসন্তুষ্ট করছো ইত্যাদি। বিভিন্ন ধর্মের মানুষ এই প্রসঙ্গ তুলেছেন। তো আমার মনে হয় সেই সব ক্ষেত্রেই তাহলে আমাদের এই যৌনতা মানে একটু নাকশিট কোনো একটু যেন একটা আষ্টে ব্যাপার, এইটার একটা কিন্তু প্রবৃত্তি রয়েছে। যেটা হয়ে গেল যখনই আমরা এই না বিষমকামী মানুষগুলির দিকে তাকাবো, তখন তো আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু তাদের প্লেজারের জন্য একে অপরের সংস্পর্শে আসছেন, ভালোবাসছেন, আদর করছেন। এইখানটাতে আলাদা করে সমাজ ভীষণভাবে নাক সিটকালো, কারণ যেটুকুর জন্য বাকিদের ছেড়েছিলাম তোমার তো বাবা সেটাও নেই, তাহলে আবার কিসের এত যৌনতা। এবার তুমি যেটা বলছিলে যে প্রভাবের কথাটা রত্নাবলী, একটা যেটা খুব এখানে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে অনেকেই আমাদের এসে বলতে পারেন যে ধরা যাক 377 সুপ্রিম কোর্ট বলল না আর অপরাধের আওতায় পড়ে না, তাহলে কি যারা না বিষমগামী মানুষ রয়েছেন তাদের জীবনে সব সমস্যার সমাধান হয়ে যাবে? উত্তর হচ্ছে না। এমন নয় যে তারা একটা বিরাট ওয়েলবিং নিয়ে রয়েছে এবং কালকে তাদের হঠাৎ ওয়েলবিংটা নিয়ে নেওয়া হয়েছে। একটা বিশাল সংখ্যক মানুষ না ওয়েলবিং নিয়েই রয়েছেন, কারণ তাদের এমনিতেই পাওয়ার জায়গাটা ভারী কম। সেখানে প্রতিনিয়ত পারিবারিক স্তরে তাদের যুদ্ধ চলছে, সামাজিক স্তরে তাদের যুদ্ধ চলছে, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ভীষণ বড়ভাবে স্তরে যুদ্ধ চলছে। অ্যাবসলিউটলি। এবার তুমি নিজে একজন অ্যাক্টিভিস্ট হিসেবে এই জায়গাটা হয়তো কিছুটা বুঝতে পারবে রত্নবলী, যে আমাদের তো কোথাও থেকে একটা আন্দোলনকে শুরু করতে হয়। তো আমি বাড়ি বাড়ি গিয়ে উঠোনে উঠোনে গিয়ে বাবা মাকে আলাদা করে বলার জায়গায় যদি একটা বৃহত্তর জায়গায় তাদেরকে বলতে পারি যে দেখো এই ধরনের যৌনতার মধ্যে অস্বাভাবিকতা নেই, অপ্রাকৃতিক কিছু নেই, আইনও কিন্তু এটাকে অপ্রাকৃতিক বলে দেখে না। ঠিক যেটা ধরো মানসিক স্বাস্থ্যে যখন বলা হয়েছিল যে সমকামিতা বা কোনো ধরনের রূপান্তরকামিতাও এখন যেটাকে বলা হচ্ছে, একটা সময় জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার ছিল, উঠিয়ে দেওয়া হয়েছে, এগুলো মানসিক রোগ নয়। এই মান্যতাটা যখন বৃহত্তর স্তরে আসে তখন ব্যক্তিগত স্তরে তার কিছু প্রভাব অবশ্যই পড়ে। উল্টো দিকে এই মান্যতাটা যখন বৃহত্তর স্তরে ব্যাহত হয় ব্যক্তিগত স্তরে তার প্রভাব বিরাট ভাবে পড়ে। বহু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, ক্লিনিক্যাল কাজ করতে গিয়ে দেখতে পাই রত্নাবলী, অনেক ছেলে মেয়ে আসছেন যারা এসে বলছেন, এবং মানে আমি বলবো যে যারা হয়তো অনেক রূপান্তরকামী মানুষও আসছেন যারা এসে বলছেন যে একটা সময় না আমার বাবা মা তাও একটু আমাকে সাপোর্ট করতে আরম্ভ করেছিলেন বা তারা হয়তো একটু সংবেদনশীল হচ্ছিলেন। এই যে 2013 রায় বেরোলো এবং সুপ্রিম কোর্ট আবার বলে দিল যে না 377টা অপরাধের আওতাতেই থাকবে ইত্যাদি প্রভৃতি, তারপরে কিন্তু আবার এক ধরনের বাড়ির মধ্যে ভায়োলেন্স শুরু হয়ে গেছে। আবার কিন্তু বলা হচ্ছে ওই তো দেখো আমি একা আপত্তি করি, কোর্টও তো আপত্তি করে। এখানে যেটা আমাদের খুব আলাদা করে মনে রাখতে হবে, আপত্তিটা আমি বরাবরই করেছি, এই মুহূর্তে আমি আমার আপত্তির একটা যুক্তিসঙ্গততা খুঁজে পেলাম কোর্টও না বলেছে বলে। তাহলে যদি কোর্ট হ্যাঁ বলতো, অন্তত আমি এই মানসিক দ্বন্দ্ব নিয়ে থাকতাম যে অনেকেই কিন্তু মনে করছে না অপরাধ, আমি একাই করছি না তো, তাহলে বদলের প্রয়োজনটা আমি মানসিক স্তরে অনেক বেশি অনুভব করতাম। তো যারা সমকামিতা রূপান্তরকামিতার বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছেন, এখনো যারা এটার এই বিষয়টিকে নিয়ে এখনো খুবই যথেষ্ট আর কি আপত্তি জানান, তারা কিন্তু তাদের আপত্তিকে জোরালো করবার একটা প্রমাণ, একটা তাগিদ কোথাও পাচ্ছেন, কারণ কোর্টও আপত্তি করে। এক্স্যাক্টলি। এর সঙ্গে না আরেক একটা ফোন নিয়ে তারপরে আসছি। হ্যালো হ্যালো, আমি থেকে বলছিলাম। আপনাদের এই আলোচনাটা খুব ভালো লাগছে। আচ্ছা, এরপরে তো পুলিশ বলবে যে আমি আমার হাজবেন্ডের সাথে কিভাবে স্ট্যান্ডার্ডাইজ করবো, কিভাবে আমি অ্যাক্ট করবো, সেভাবেও কি পুলিশ বলতে শুরু করবে? এই অধিকারটা কোথা থেকে আসে? একজন
মানুষ কাকে ভালোবাসবে, কাকে ভালোবাসবে, কিভাবে ভালোবাসবে, সেটা কি কোনো আইন দ্বারা পরিচালিত হতে পারে? এবার তো আমার বেডরুমেও বোধহয় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে আমাকে বলা হবে আপনি এইভাবে অ্যাড করুন। এটা কি সম্ভব? এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে মেনে চলা সম্ভব? এটা কি কোনো শুভমূর্তি সম্পন্ন মানুষের পক্ষে মেনে চলা সম্ভব? অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমরা চাই যে আপনার মতন আরো আরো মানুষ ঠিক এইভাবেই ভাবুন। আমার মনে হয় যে আজকে 8 ঘন্টায় আমরা বেশ অনেকখানি কাজ করে ফেললাম। এই ফোনটা সেটার একটা প্রমাণ। এই ফোনটার পরিপ্রেক্ষিতে তুই কিছু বলতে চাস না? আমি একটাই শুধু জায়গা একটু বলবো, আমি অভিনন্দন আপনাকে, কারণ বিশ্বাস করুন যেটা রত্নাবলীদিও বলছিলেন যে আপনার ফোনটা ঠিক যে সুরটা ধরে আমি আর রত্নাবলী কথা বলতে শুরু করেছিলাম না, সেটাকে আমাদের একটা মান্যতা আপনি দিলেন যে 377 মানে সমকামী আন্দোলন নয়, 377 আমাদের প্রত্যেকের আদরের আন্দোলন। একদম দারুণ বলেছিস, আমাদের আদরের আন্দোলন। এখানে তুই যেমন বারবারই পুলিশ আর আইনের কথা আসছে, এখানে না আমি একটু মেন্টাল হেলথ প্রফেশনালদের কথাও বলতে চাই, যারা মনোজগৎ নিয়ে কাজ করে। আসলে আমি যখন কাজ করতে যাই তখন আমি দেখি যে হ্যাঁ সত্যি সত্যি মান্যতা হয়তো নেই, সত্যি সত্যি সমকামিতা হয়তো চলে গেছে আমাদের পঞ্জিকা থেকে, কেমন, কিন্তু অ্যাটিটিউডটা পাওয়া যায়নি। অর্থাৎ আমি জেন্ডার ডিসফোরিক লিখছি না, কিন্তু আমি যেভাবে আমার সামনের মানুষটির সঙ্গে আচরণ করছি সেটা কিন্তু 1970 সালের আগের সেই আচরণ। একদম তাই। কাজেই আমাদের বোধহয় এই মানসিক স্বাস্থ্যের সঙ্গে যুক্ত মানুষদের অ্যাটিটিউডের কথাটাও কিন্তু এখানে বলতে হবে, যারা কিনা আমাদের মনকে প্রভাবিত করেন। অ্যাবসলিউটলি। আমার মনে হয় তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা ছুঁলে রত্নাবলীদি। আমার মনে হয় এটা নিয়ে আমরা নিশ্চয়ই আরেকটু ডিটেলে আলোচনা করব, কারণ আমি এটা একেবারে পার্সোনাল স্তরে বলছি। অনেক সময় তো হয় যে হয়তো আমার অ্যাপয়েন্টমেন্ট কেউ চাইছেন বা কারোর একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, তার সেই মুহূর্তে এক্ষুনি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ তার হয়তো সেইভাবে এই মুহূর্তে স্লটস নেই ইত্যাদি। আমি একদম জোর গলায় এখানে বসে বলছি, কেউ যদি তাতে অসন্তুষ্ট হবেন তার দায়িত্বে। আমরা যখন রেফার করার কথা ভাবি যে এই ধরনের সমস্যা নিয়ে যদি কেউ আসেন, সমকামিতা একটা মানসিক রোগ বলে আসছেন না, সমকামিতা চোটে যা যা ফেস করতে হচ্ছে সেই কষ্টটা নিয়ে হয়তো কেউ আসছেন, বা পরিবারের স্তরে হয়তো নানান ভায়োলেন্স ফেস করছেন, কিভাবে ডিল করবেন কথা বলতে আসছেন। আমাকে অনেকবার ভাবতে হয় রত্নাবলীদি কাকে রেফার করবো, মানে খুব কম কয়েকটা নাম মাথায় জ্বলে ওঠে। আমার মনে হয় মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা যারা কাজ করছি, এটা আমাদেরও একটা চূড়ান্ত ব্যর্থতার জায়গা, যে কোথাও আমরাও কিন্তু এত কথা বলছি, এত আলোচনা হচ্ছে, কিন্তু সেই সেন্সিটাইজ করার জায়গায় নিজেদেরকেও নিয়ে যেতে পারছি না, যে এখনো আমরা যখন কারোর সঙ্গে কথা বলছি আমাদেরও মনের মধ্যে কিন্তু যৌনতার বিকাশের একটা হেজমনি তৈরি হয়ে আছে, এবং যখন আমরা কথা বলছি তখন আমরা খুঁড়ে খুঁড়ে তার যৌন ইতিহাস, ব্যক্তিগত যৌন ইতিহাস প্রত্নতাত্ত্বিকের মতন খুঁজে বার করার চেষ্টা করি। আমাদের নিতে হবে একটা বিরতি, আমরা ফিরে আসবো আদর নিয়ে।